সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের এবং ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই চ্যাপ্টারের শর্ট টার্ম ফিন্যান্সিং এর কস্ট অফ ব্যাংক লোন সম্পর্কে আজকে বলবো। ব্যাংক লোন কি? স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো 1 বছর বা তার কম সময়ের জন্য ঋণ প্রদান করে থাকে। এই যে ঋণ প্রদান করে তার ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। ব্যাংক ঋণ মূলত দুই ধরনের, একটা হচ্ছে জামানতবিহীন ব্যাংক ঋণ, জামানতযুক্ত ব্যাংক ঋণ। জামানতবিহীন ব্যাংক ঋণ হচ্ছে কোনো রকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি, কোনো দলিলপত্র বা সম্পদ বন্ধক না রেখে যে ঋণ প্রদান করা হয় সেটা হচ্ছে জামানতবিহীন ব্যাংক ঋণ। জামানতবিহীন ব্যাংক ঋণ বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে যে ঋণ রেখা বা লাইন অফ ক্রেডিট। ঋণ রেখা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ও প্রতিষ্ঠানের মধ্যকার এক ধরনের অনানুষ্ঠানিক চুক্তি, যেখানে ব্যাংকের পর্যাপ্ত অর্থ থাকলে ব্যাংক জামানতবিহীন স্বল্পমেয়াদী তহবিলের একটা নির্দিষ্ট পরিমাণ চাহিদা মাত্র সহজলভ্য ঋণ সহজলভ্য করতে সক্ষম হয়। অর্থাৎ এটা বাণিজ্যিক ব্যাংক কোনো অনানুষ্ঠানিক চুক্তিতেই যাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে তাদেরকে সে চাইলে ঋণ মঞ্জুর করতে পারে। এক্ষেত্রে কোনো জামানতের প্রয়োজন হয় না। সুদের হার নির্ণয় করার ক্ষেত্রে এপিআর টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই এল ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। যদি ইআইআর বের করতে বলে তাহলে 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এখানে আই হচ্ছে প্রথম পার্ট এবং এন হচ্ছে দ্বিতীয় পার্ট, অর্থাৎ টোটাল ইন্টারেস্ট বাই এল হচ্ছে আই, 360 বাই এমপি হচ্ছে এন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, পরীক্ষার মধ্যে অনেক সময় কোনো ম্যাচুরিটি পিরিয়ড উল্লেখ থাকে না কোশ্চেনগুলোতে। যদি ম্যাচুরিটি পিরিয়ড উল্লেখ না থাকে তাহলে এপিআর ইআইআর একই হবে। আর এপিআর নির্ণয় করার সময় এই যে 360 বাই এমপি এটা না দিলেও চলবে, না যদি উল্লেখ না থাকে। আমরা একটা एग्जांपल দেখি। A company has decided to take a 90 days loan of টাকা 1 lakh which is repayable on maturity at 1,05,000. Calculate APR and EIR. এখানে কোম্পানি 90 দিনের জন্য লোন দিবে 1 লক্ষ টাকা, মেয়াদ শেষে পরিশোধ করতে হবে 1,05,000 টাকা। তাহলে এই যে অতিরিক্ত 5,000 টাকা সেটাই হচ্ছে সুদ, অতিরিক্ত টাকা। ক্যালকুলেট এপিআর এন্ড ইআইআর, তাহলে আমরা বুঝতে পারতেছি যে সুদ হচ্ছে 5,000 টাকা, 1,05,000 বিয়োগ 1 লক্ষ। অ্যামাউন্ট অফ লোন, সে লোন নিয়েছে 1 লক্ষ টাকা, 90 ডেজ ম্যাচুরিটি পিরিয়ড উল্লেখ আছে, সেজন্য এই পার্টটা লিখতে হবে 360 বাই এমপি ইন্টু 100। তাহলে 5,000 বাই 1 লাখ 0.05 ইন্টু 4 ইন্টু 100 সমান 20%। তারপর আছে ইআইআর বের করার সূত্র হচ্ছে 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এখানে আই হচ্ছে 0.05, এন হচ্ছে পাওয়ার 4, মাইনাস 1 ইন্টু 100, এটাকে প্লাস মাইনাস করলে হয় 21.55%। এটাই হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন, অর্থাৎ ইন্টারেস্টকে লোন অ্যামাউন্ট দ্বারা ভাগ করলে আমরা কস্ট অফ ব্যাংক লোন পেয়ে যাব। অনেক ক্ষেত্রে যে পরিমাণ টাকা ঋণ মঞ্জুর করা হয় ব্যাংক সব টাকা ব্যবহার করতে দেয় না। স্বল্পমেয়াদী সম্পূর্ণ অর্থ প্রদান না করে কিছু অর্থ ক্ষতিপূরণ উদ্ধৃত বাবদ অগ্রিম কেটে রাখে। যদি অগ্রিম টাকাটা কেটে রাখে তাহলে লোন অ্যামাউন্ট থেকে যত টাকা কেটে রেখেছে সিবি কম্পেনসেটিং ব্যালেন্স এটা মাইনাস করতে হবে, আর বাকি সবকিছু ঠিক আছে, আগের মতোই হবে। আমরা এখানে আরেকটা উদাহরণ দেখি। বলা আছে ব্যাংক উইল ল্যান্ড টাকা 1 লাখ at 13% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। 13% হার সুদে 1 লক্ষ টাকা আনবে, তবে 20% কেটে রাখবে। এখানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট 1 লক্ষ টাকার উপর 13% হারে সুদ দিতে হবে 13,000 টাকা, আর কম্পেনসেটিং ব্যালেন্স সেটা হবে 1 লক্ষ টাকার উপর 20% 20,000 টাকা। তাহলে সূত্র হবে 13,000 ডিভাইডেড বাই 1 লক্ষ বিয়োগ 20,000 ইন্টু 100 সমান 16.25%। অনেক ক্ষেত্রে কোশ্চেনে দেখা যায় যে ব্যাংক ক্ষতিপূরণ উদ্ধৃতর পাশাপাশি সুদের অর্থ অগ্রিম কেটে রাখে। যদি ব্যাংক সুদের অর্থ অগ্রিম গ্রহণ করে তাহলে আমাদের হবে আই ডিভাইডেড বাই এল মাইনাস সিবি মাইনাস আই। আগের অঙ্কটাতে ছিল এল মাইনাস সিবি, এখানে হবে এল মাইনাস সিবি মাইনাস আই, কারণ সুদের অর্থ সে আগে কেটে রেখেছে, ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। তাহলে এখানে আমরা আরেকটা দেখি। বলা আছে যে ব্যাংক উইল ল্যান্ড টাকা 10 লাখ at 13% interest rate with 20% compensating balance requirement. The interest are to be paid in advance. Compute cost of bank loan and also determine EIR. Cost of bank loan বললে আসলে আমরা APR নির্ণয় করি, তো APR EIR দুইটাই বের করতে হবে। যেহেতু সুদও আগে কেটে রাখবে কম্পেনসেটিং ব্যালেন্সও রাখবে, সেহেতু দুইটাই ম্যানেজ করতে হবে। সূত্র হবে আই
ডিভাইডেড বাই এল মাইনাস সিবি মাইনাস আই। আই হচ্ছে সুদ 10 লক্ষ টাকার 13%, 1,30,000। এল হবে মোট লোন 10 লক্ষ টাকা, সিবি কম্পেনসেটিং ব্যালেন্স 20%, 2 লক্ষ টাকা, আর সুদ 1,30,000 টাকা, 19.40%। আমাদের সূত্রটা ছিল আই ডিভাইডেড বাই এল মাইনাস সিবি মাইনাস আই ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। এখানে 360 বাই এমপি আমরা এই এক্সাম্পল সমাধান করার সময় দেই নাই, কারণ এখানে কোনো ম্যাচুরিটি পিরিয়ড উল্লেখ নাই। চাইলে দিতে পারো, মান 1 লিখতে হবে আর কি তখন। তো যদি ম্যাচুরিটি পিরিয়ড 90 ডেজ বা 120 ডেজ এরকম কোনো ডেজের কথা উল্লেখ না থাকে, তাহলে 360 বাই এমপি দেয়া লাগবে না। আরেকটা বিষয়, যদি কোনো ম্যাচুরিটি পিরিয়ডের উল্লেখ না থাকে তাহলে এপিআর এবং ইআইআর একই হবে। এখানে কোনো ম্যাচুরিটি পিরিয়ড উল্লেখ নাই, সেহেতু এন আমরা এই যে আই হবে এই অংশটুকু, এখানে এন এর মান 1 ধরতে হবে। এন এর পাওয়ার যদি 1 ধরি তাহলে মান এখানেও 19.40%, এখানেও 19.40%। তাহলে আমরা আবার শুরু থেকে যাই। ঋণ রেখা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এবং প্রতিষ্ঠানের মধ্যে একটা অনানুষ্ঠানিক চুক্তি। ব্যাংকের যে গ্রাহকরা আছে, ব্যবসায়ী গ্রাহক, তাদের মধ্যে যাদের সাথে ব্যাংকের সম্পর্ক ভালো, তাদেরকে টাকা, যথেষ্ট পরিমাণ টাকা ব্যাংকে থাকা সাপেক্ষে ব্যাংক কিছু পরিমাণ টাকা ঋণ হিসাবে মঞ্জুর করে। সেই ক্ষেত্রে সুদের নির্ণয় সূত্র হয় টোটাল ইন্টারেস্ট আই বাই এল। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক কিছু টাকা অগ্রিম কেটে রেখে দেয়। যদি অগ্রিম কেটে রেখে দেয় তাহলে কম্পেনসেটিং ব্যালেন্স নামে অভিহিত হয় সেটা, এবং সেটা মাইনাস করতে হয়। অনেক ক্ষেত্রে ব্যাংক সুদের টাকাটাও অগ্রিম কেটে রেখে দেয়, তাহলে সেটাও মাইনাস করতে হয়। আর যদি কোনো একটা ম্যাচুরিটি পিরিয়ড উল্লেখ থাকে, 90 দিন, 120 দিন, 180 দিন এরকম ম্যাচুরিটি পিরিয়ড উল্লেখ থাকবে, সেই ক্ষেত্রে 360 কে এমপি দ্বারা ভাগ করতে হবে। যদি না থাকে তাহলে এটা দিতে হবে না। এই হচ্ছে আমাদের ঋণ রেখা বা লাইন অফ ক্রেডিট। তারপরে চাই আমরা ঘূর্ণায়মান ঋণ বা রিভলভিং ক্রেডিট। ঘূর্ণায়মান ঋণ কি? এই চুক্তির মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট স্বল্পমেয়াদী ভিত্তিতে সর্বোচ্চ পরিমাণ ঋণ প্রদান করতে আইনগতভাবে বাধ্য থাকে। ব্যাংক এবং গ্রাহকের সাথে একটা চুক্তি হয়, এই চুক্তি অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ ঋণ প্রদান করবে, এই জন্য চুক্তিবদ্ধ হয় ব্যাংক। ঘূর্ণায়মান ঋণ গ্যারান্টি যুক্ত, অর্থাৎ অর্থের অপর্যাপ্ততা থাকা সত্ত্বেও ব্যাংক ঋণ গ্রহীতাকে অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে। ঋণ রেখার মধ্যে ব্যাংকের কাছে যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে ব্যাংক ঋণ দেয়, না হলে দেয় না। কিন্তু ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে যে পরিমাণ অর্থের চুক্তি হয় সেই পরিমাণ অর্থ ব্যাংককে অবশ্যই মঞ্জুর করতে হয়। তবে ঋণ গ্রহীতা পুরো অর্থ একবারে উত্তোলন করে না, তার প্রয়োজন মাফিক টাকা সে উত্তোলন করতে পারে ওই নির্দিষ্ট সীমা পর্যন্ত। এখন কেউ যদি এই নির্দিষ্ট সীমা পর্যন্ত সবটা টাকা উত্তোলন করে তাহলে এই সব টাকার উপর সে সুদ দিবে। কিন্তু যদি সবটা টাকা উত্তোলন না করে তাহলে যে পরিমাণ টাকা উত্তোলন করা হয় নাই সে টাকার উপর একটা নির্দিষ্ট হারে কমিটমেন্ট ফি দিতে হয়, যেটাকে বলা হয় বাধ্যবাধকতা ফি। এখানে বলা আছে যেহেতু ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ হিসাবে প্রদানের নিশ্চয়তা প্রদান করে, সেহেতু ঋণ গ্রহীতাকে অব্যবহৃত ঋণের উপর নির্দিষ্ট হারে বাধ্যবাধকতা ফি পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে সূত্র হবে আই প্লাস সিএফ। আই মানে হচ্ছে প্রকৃতপক্ষে সুদ যেটা পরিশোধ করলো, আর সিএফ মানে হচ্ছে যে ঋণ সে ব্যবহার করে নাই তার উপর নির্দিষ্ট পরিমাণ কমিটমেন্ট ফি বা বাধ্যবাধকতা ফি ডিভাইডেড বাই ইউজড লোন, যে পরিমাণ লোন ঋণ গ্রহীতা ব্যবহার করেছে। আমরা একটা উদাহরণে যাই। মিস্টার সোহেল হ্যাজ a revolving credit agreement of টাকা 3 লাখ at an interest of 12% with Sonali Bank. Its average borrowing was টাকা 2 lakh for the year just ended. Commitment fee 1%. Compute EIR. সূত্র I plus CF divided by used loan. সে ব্যবহার করছে average borrowing 2 লাখ, তার মানে তার ঋণের পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা, তার উপর 12% হারে সুদ। টোটাল এগ্রিমেন্ট ছিল 3 লাখ, ব্যবহার করেছে 2 লাখ, 1 লাখ টাকা হচ্ছে সে ব্যবহার করে নাই, তার উপর 1% হারে কমিটমেন্ট ফি 1000 টাকা। ঋণ ব্যবহৃত হয়েছে 2 লক্ষ টাকা, তাহলে 24,000 plus 1,000 divided by 2 লাখ into 100 সমান 12.5%। এটা হচ্ছে ঘূর্ণায়মান ঋণ।
আবার বলি, গুণায়মান ঋণের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে একটা চুক্তি থাকে ব্যাংক এবং ঋণ গ্রহীতার মধ্যে। এই চুক্তিতে যে পরিমাণ টাকা উল্লেখ থাকে সবটা টাকা ঋণ গ্রহীতা উত্তোলন করতে পারে, আবার কমও উত্তোলন করতে পারে। যদি কম উত্তোলন করে তাহলে যে পরিমাণ টাকা উত্তোলন করে নাই সেই পরিমাণ টাকার উপর তাকে একটা বাধ্যবাধকতা ফি পরিশোধ করতে হয়। সূত্র হবে I plus CA divided by used loan into 100। আমরা যাই সর্বশেষ কিস্তির ভিত্তিতে যখন দেয়া হয় ইনস্টলমেন্ট বেসিস, যখন ঋণের টাকা কিস্তিতে পরিশোধ করা হয় তখন সূত্রটা কি হবে? স্বল্পমেয়াদী ঋণের টাকা যদি কিস্তিতে পরিশোধ করা হয় তখন সূত্রটা হবে 2PC divided by A into n plus 1 into 100। P মানে হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন ইয়ার, কয়টা ইনস্টলমেন্ট বছরে, মাসিক হলে 12টা, যদি বলা হয় 3 মাস পর পর তাহলে 4টা কিস্তি, 6 মাস পর পর হলে 2টা কিস্তি। C অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট যেটা। A অ্যামাউন্ট অফ লোন, আর A হচ্ছে নাম্বার অফ টোটাল ইনস্টলমেন্ট, তো সর্বমোট ইনস্টলমেন্ট কয়টা। যদি মাসিক ইনস্টলমেন্ট হয় তাহলে ইনস্টলমেন্ট হবে 12টা, এরকম। এক্সাম্পল, কেয়ার লিমিটেড নিডস টু বোরো 1,20,000 টাকা at 10% with monthly installment for 1 year period, calculate EIR। 1,20,000 টাকা 10% হারে, তাহলে এখানে নাম্বার অফ হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট ফর 1 ইয়ার, তাহলে মান্থলি ইনস্টলমেন্ট 12 মাসে 12টা, নাম্বার অফ ইনস্টলমেন্ট হচ্ছে 12। অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট 1,20,000 এর 10% 12,000 টাকা। অ্যামাউন্ট অফ লোন 1,20,000 টাকা। টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট 1 বছরের জন্য মাসিক ইন্টারেস্ট, তাহলে 12টা ইনস্টলমেন্ট। তাহলে EIR এর সূত্র হবে 2 into P হচ্ছে 12 into C হচ্ছে 12,000। অ্যামাউন্ট অফ লোন 1,20,000, নাম্বার অফ ইনস্টলমেন্ট 12 plus 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 2,88,000 ডিভাইডেড বাই 15,60,000 ইন্টু 100 সমান 18.46%। এ হচ্ছে ব্যাংক লোন সংক্রান্ত যাবতীয় তথ্য। ধন্যবাদ সবাইকে।